সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে। প্রথমে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হলো ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের এই শত্রুতা কেন হলো ও কিভাবে হলো। দেখুন, 1979 সালের আগে ইরানে সৌদি আরব বা কাতারের মতো রাজতন্ত্র ছিল এবং সেই রাজতন্ত্রপন্থী সরকার তাদের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুবই ভালো ছিল। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর পরিস্থিতি পাল্টে যায়। ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খমেনি ইরানের ক্ষমতায় আসে এবং তখন থেকেই ইসরায়েল, আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের সাথে ইরানের একটা শত্রুতা তৈরি হয়। খমেনি ক্ষমতায় আসার পরপরই ইরানের আমেরিকার যে দূতাবাস সেটা বন্ধ করে দেয় এবং খোমেনি বলে আমেরিকা হলো বড় শয়তান এবং ইসরায়েল হলো ছোট শয়তান। তো তখন থেকেই তাদের ভিতরে একটা চরম শত্রুতা চলমান। সেই শত্রুতা বহু দশক, বহু বছর গড়িয়েছে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। খোমেনি ক্ষমতায় আসার আগে থেকেই ইরান পরমাণু বোমা বা পরমাণু প্রযুক্তি অর্জন করার চেষ্টা করছিল। খোমেনি ক্ষমতায় আসার পর কিছুদিন সেই প্রচেষ্টাটা একটু শীতল অবস্থায় ছিল, একটু স্লো অবস্থায় ছিল, কিন্তু তারপরে এটা আরো বেগবান করা হয়। তখন পশ্চিমা বিশ্ব, বিশেষত ইসরায়েল, ইরানের পরমাণু বোমা নিয়ে সবসময় খুবই উদ্বিগ্ন। দেখুন, ইসরায়েল হচ্ছে মাত্র 22,000 বর্গ কিলোমিটারের একটা দেশ, খুবই ছোট, বাংলাদেশের একটা বিভাগের সমান এটা বলা যায়। তো সেখানে যদি ইরান পারমাণু অস্ত্র অর্জন করে ফেলে, সেক্ষেত্রে ইসরায়েলের অস্তিত্বের জন্য এটা একটা বড় ধরনের হুমকি। সেজন্য ওরা দেখা যায় সবসময় ইরানের বিরুদ্ধে খুবই মরিয়া থাকে, অবশ্যই ওদের মিত্র আমেরিকাকে সঙ্গে নিয়ে। এখন বিষয়টায় আসি। খোমেনি ক্ষমতায় আসার পর কিছুদিন ইরানের পরমাণু প্রকল্পগুলো একটু স্লো ছিল, তারপরে আবার এটা যখন বেগবান করা হলো তখন আমেরিকা এবং ইসরায়েল আবার ওদের চাপ দেওয়া শুরু করে। এই বিভিন্ন প্রবলেমের সূত্র ধরে 2003 সালের দিকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে ইরানের একটা ডিল হয়। সেই ডিলের শর্ত ছিল যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা করেছে ওইটা আর করতে পারবে না, পরমাণু অস্ত্র বানাইতে পারবে না, এবং ইরানের যে পরমাণু কেন্দ্রগুলো ওইগুলো আন্তর্জাতিক বিশেষজ্ঞদের জন্য নিয়মিত ভিজিট করতে দিতে হবে। ওই চুক্তিটার পর কিছুদিন ওটা ভালোভাবে চলে। এরপরে দেখা যায় যে বিভিন্ন সময়ে পশ্চিমা বিশ্ব, ইসরায়েল এরা বিভিন্ন অভিযোগ আনে যে ইরান চুক্তি ভঙ্গ করছে বা ঠিকমতো করছে না। এর ভিতর আমেরিকা আবার ইরানের প্রতি ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে। ইরান তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও তাদের তেল বিক্রি করাতে খুব সমস্যার সম্মুখীন হতে হয় সারা বিশ্বে এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য, যার জন্য তারা অর্থনৈতিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে তারা আমেরিকার সাথে বিভিন্ন সময় এই পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জের ধরে ইসরায়েল, আমেরিকা বিভিন্ন সময়ে ইরানে বিভিন্ন স্থাপনা, পরমাণু স্থাপনা, সিভিল ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন জায়গায় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন সময় হামলা পরিচালনা কিন্তু করে। বিভিন্ন সমস্যার কারণে 2018 সালের দিকে ডোনাল্ড ট্রাম্প যখন আগের মেয়াদে ক্ষমতায় ছিলেন তখন এই চুক্তি থেকে আমেরিকা বের হয়ে আসে। এই চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে ইরান আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তাদের পরমাণু স্থাপনা
পরিদর্শনের অনুমতি দেবে, পারমাণবিক অস্ত্র বানাবে না, তার বিনিময়ে ইরানের থেকে আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞাগুলো এগুলো তুলে নেওয়া হয়েছিল যাতে তারা বিশ্বের সাথে বাণিজ্য করতে পারে। এখন আমেরিকা করলো কি, 2018-তে চুক্তিটা বাতিল করে দিয়ে ওরা নিজেরা আবার নিষেধাজ্ঞা আরোপ করলো, যার কারণে স্বভাবতই ভাবে ইরান খুব ক্ষিপ্ত হয়ে গেল। তারা হয়তো এরপর পারমাণবিক যে প্রকল্পগুলো আবার তারা জোরে সোরে চালু করেছে। চালু করার পরে বিভিন্ন সময় ইসরায়েল যেহেতু ইরানের এই পরমাণু বোমাকে খুব ভয় করে, তারা সবসময় মরিয়া এটা বন্ধ করার জন্য তারা বিভিন্ন সময়ে তাদের যে গোয়েন্দা সংস্থা তাদের দিয়ে বিভিন্নভাবে ইরানের বিভিন্ন শীর্ষ সামরিক নেতৃত্ব, শীর্ষ পরমাণু বিজ্ঞানী, এদের বিভিন্ন সময় তারা নিহত হয়েছে। ধারণা করা হয় পশ্চিমা গোয়েন্দা সংস্থার কাজই এটা হবে। তারা ইরানের ভিতরেই বিভিন্ন সময় আততায়ীর হাতে, বন্দুকের গুলিতে বিভিন্নভাবে তাদের মৃত্যু হয়, যার কারণে এইভাবে শীর্ষ নেতৃত্ব হারানো, শীর্ষ বিজ্ঞানী হারানো, এই বিভিন্ন কারণে ইরানের পরমাণু যে প্রকল্প এটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। তারা গত 30-40 বছর ধরে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে, কিন্তু তারা এখনো পুরোপুরি সফল হয়নি। তারা সম্পূর্ণ প্রস্তুত একটা পরমাণু বোমা এখনো তারা বানাতে পারে নাই। এই সকল নিষেধাজ্ঞা, অ্যাসাসিনেশন, তারপর বিভিন্ন সময় যুদ্ধ করে তাদের ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত করা, এসবের কারণেই এটা হয়েছে। এখন আসি সাম্প্রতিক যে যুদ্ধ, কিছুদিন আগে যে একটা যুদ্ধ হলো, এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে ইরান পরমাণু বোমা বানানোর খুব কাছাকাছি চলে গেছে, যার কারণে ওরা এখন খুব কড়া রিয়াকশন দেখাচ্ছে এই প্রকল্প যাতে বন্ধ করা যায় বা এটা ড্যামেজ করে দেওয়া যায়। কয়েক মাস আগে যে হামলাটা হলো তখন যুক্তরাষ্ট্র তো তাদের যে স্ট্র্যাটেজিক বম্বার B2 সেটা দিয়ে পর্যন্ত ওদের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করলো যাতে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত করা যায় বা ধ্বংস করা যায়। কিন্তু ইরানের পরমাণু প্রকল্প বা তাদের মিসাইল প্রকল্পগুলো আন্ডারগ্রাউন্ডে বেশিরভাগই, এবং সেটা অনেক গভীরে। সেটা বাইরে থেকে বোমা মেরে বা ওইভাবে বোঝার কোনো উপায় নাই যে আসলে সেটা কতটা বেশি ক্ষতিগ্রস্ত হলো, যার কারণে ওরা কিন্তু নিজেরাও এখনো শিওর না যে ওরা কতটা ক্ষতিগ্রস্ত ওরা করতে পেরেছে। যার কারণে ওরা যে চেষ্টাটা করছে যে ইরানের রেজিম চেঞ্জ, যে তাদের নেতৃত্বের কে হত্যা করে দেশে একটা ক্ষমতার পালাবর্তন ঘটিয়ে ওদের পছন্দের সরকার বসানোর যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে বর্তমান যুদ্ধটা আবার শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, এইভাবে কি আসলে ওরা ইরানে কি ক্ষমতার পরিবর্তন ওরা ঘটাতে পারবে? আমার কাছে যেটা মনে হয় যে এভাবে ক্ষমতার পরিবর্তন ঘটানো ইরানে সোজা নয়। কারণ হচ্ছে যে যদি ইরানের যে ন্যাশনাল রেভলিউশনারি গার্ড IRG যেটা বলে, তারা যদি সরকারের প্রতি লয়াল থাকে, তাহলে ইভেন খমেনির মৃত্যুর পরেও তাহলে সেখানে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ এটা কিন্তু করা প্রায় অসম্ভব। দেখুন, ওদের হামলা ইরানের সামরিক স্থাপনা, সামরিক সক্ষমতা, তাদের সিভিল ইনফ্রাস্ট্রাকচার সবকিছুরই প্রচুর ক্ষতি হচ্ছে। কিন্তু এ ক্ষতির মানে এই না যে এই ক্ষতির জন্য তাদের সরকার পরিবর্তন হয়ে যাবে। দেখুন, কিছুদিন আগে ইরানে যে আন্দোলনটা হলো, সরকার বিরোধী যে আন্দোলন, ওটাতে কিন্তু ওরা চেষ্টা করেছিল, কিন্তু সেটা সফল হয় নাই। কারণ ইরানের যে সেনাবাহিনী তারা সরকারের প্রতি লয়াল ছিল। তখন যে এসব নিউজ যেগুলো আসছে, তখন কয়েক হাজার মানুষ নিহত হয়েছে নিরাপত্তা রক্ষীর গুলিতে, কিন্তু তারপরে কিন্তু সরকার পতন হয়নি, কারণ সেনাবাহিনী তাদের সাথে বিট্রে করে নাই, তাদের সরকারের সাথে তারা সরকারের প্রতি লয়াল ছিল। এখন এবার ক্ষেত্রে যেটা হতে পারে, আমার যেটা বিশ্লেষণ সেটা হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কন্টিনিউ ভাবে তারা হামলা হয়তো চালিয়ে যাবে, যে ইরানের মিলিটারি এবং তাদের সক্ষমতাকে অনেক দুর্বল করে দেওয়ার জন্য। তারপরে হয়তো জনগণকে আহ্বান জানাবে বা বিরোধীদের আহ্বান জানাবে সরকার পরিবর্তন করার জন্য। কিন্তু এতে আসলে সরকার পরিবর্তন
করা কতটা সম্ভব হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে যে দেখুন, ইরানের খমেনি নিহত হয়েছে, তার পুত্র হোক বা তার কোনো উত্তরসূরি হয়তো তাদের চিফ হিসাবে আবার আসবে, বা তাদের যে একটা সরকার ব্যবস্থা আছে সেইখান থেকে তাদের সিস্টেম অনুযায়ী কেউ হয়তো আসবে। তো সে এসে যে আমেরিকার বর্ষতা স্বীকার করে নেবে, এটা কিন্তু আমার মনে হয় না। সেক্ষেত্রে ক্ষমতার পরিবর্তন বা রেজিম চেঞ্জ যেটাকে বলা হয়, সেটা কিন্তু অসম্ভবই রয়ে যাবে। হ্যাঁ, হয়তো যুক্তরাষ্ট্র চেষ্টা করতে পারে যুদ্ধ কয়েক সপ্তাহ বা কয়েক মাস স্থায়ী করে জনগণকে, সরকারের প্রতি তাদের অনেক ভোগান্তি হবে, অনেক মৃত্যু ঘটবে, সরকারের প্রতি ক্ষেপে যেয়ে হয়তো তারা সরকার পরিবর্তন ঘটালো। সেটাও কিন্তু সোজা ব্যাপার নয়। সরকার পরিবর্তন হয়তো একভাবে সম্ভব, সেটা হচ্ছে যে স্থল অভিযান, ল্যান্ড ইনভেশন যেটাকে বলে। কিন্তু আমার মনে হয় না ইরানের মতো এত বড় দেশ, যার আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার এবং তাদের সেনাবাহিনীর সংখ্যা 10 থেকে 12 লাখ, এত বড় এবং সেনাবাহিনী এবং এত বড় আয়তনের দেশের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েল ল্যান্ড ইনভেশন করবে। কারণ ল্যান্ড ইনভেশন করতে হলে আপনার প্রায় সমসংখ্যক সেনাবাহিনীর সদস্য বা আর্মি পার্সোনাল আপনার ইসরায়েল এবং আমেরিকা থেকে আনতে হবে, যেটা একটা ভয়াবহ রকমের যুদ্ধ, এবং এটা কত বছর ধরে চলবে কেউ জানে না, এবং যেটা মারাত্মক ব্যয়বহুলও বটে। আমার মনে হয় না মার্কিন কংগ্রেস বা তাদের পলিটিক্যাল সিস্টেম এত বড় ঝুঁকি নেবে। দেখা যাক, যুদ্ধ চলছে, আমরা সামনে কি হয় সেটা দেখতে পারবো। তবে আমার যেটা মনে হচ্ছে, আমেরিকা যুদ্ধ করছে, হয়তো অনেক ক্ষতি টতি করছে, কিন্তু আমার মনে হয় না আমেরিকার উদ্দেশ্য এই যুদ্ধে সফল হবে। আমার মনে হয় না যে ইরানের যে রেজিম চেঞ্জ করে তারা তাদের নিজেদের সরকার বসিয়ে ইরানের পরমাণু প্রকল্প বা মিসাইল প্রকল্প এটা বন্ধ করতে চাচ্ছে। আমার মনে হয় না সেটাতে তারা সফল হবে। শেষ পর্যন্ত হয়তো ইরানের সরকার টিকে যাবে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, আমেরিকাও হয়তো ভিক্টরি ক্লেম করবে যে আমরা তাদের সেনাবাহিনীকে অনেক ক্ষতি করে দিয়েছি বা কিছু করেছি। কিন্তু এইগুলো হয়তো সময়ের সাথে সাথে ইরান আবার রিকভারি করবে। তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না, কারণ এটা অনেক দশক ধরে তারা চেষ্টা করছে, এখনো সফল হয়নি। ভবিষ্যতে বলে দেবে আসলে এটা হবে কি না হবে। তবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। তবে আমরা শান্তি চাই। যুদ্ধ সবসময় জনগণের জন্য খুব ভোগান্তি বয়ে আনে। ইরান বা ইসরায়েলের জনগণের জন্য এই যুদ্ধ অবশ্যই সুখকর বিষয় নয়। দেখুন, ইরানে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, ইসরায়েলেও কিন্তু অনেক হচ্ছে, কারণ ইরানের হাতে 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক মিসাইল আছে, সেগুলো তারা মারছে, ড্রোন মারছে। তো আসলে ক্ষতি আসলে সব দেশেরই হচ্ছে। দেখা যাক কি হয় শেষমেশ, আমরা অপেক্ষা করব। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলাপ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।